ডিয়ার স্টুডেন্টস, তা আশা করি তোমরা ভালো আছো সবাই। আজকে আরেকটা নতুন সেমিকন্ডাক্টর এর ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে দেখতেই পাচ্ছ একটু নতুন ফরম্যাটে তোমাদের পড়াচ্ছি এবং তোমরা আমাকে দেখতে পাচ্ছ সরাসরি। তো তোমাদের যদি আগের ফরম্যাটটা ভালো লেগে থাকে আর যদি এই ফরম্যাটটা ভালো লেগে থাকে, কোনটা বেটার সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে নিচে কমেন্ট বক্সে। তো আজকে দেখো সেমিকন্ডাক্টরের থার্ড লেকচার শুরু করব। ওকে, তো আগের দুটো লেকচার তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগে লেকচার 1 আর লেকচার 2 দুটো দেখে নাও, তারপরে তোমরা এই থার্ড লেকচারে এসো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব একটা সুবিধা হবে এই লেকচারটা। ঠিক আছে, তো এই লেকচারে প্রথমে দেখো আমরা দেখব মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, তো সেমিকন্ডাক্টর আমি আগের দিন বলেছিলাম যে দুটো টাইপের সেমিকন্ডাক্টর হয়, একটা হয় ইন্ট্রিনজিক, একটা হয় এক্সট্রিনজিক, মানে বিশুদ্ধ আর অবিশুদ্ধ বা অপদ্রব্য সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে দেখো তোমরা এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটা দেখতে পাচ্ছ। তো এই ইন্ট্রিনজিক, এটা হচ্ছে একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ। তো আমি আগের ক্লাসে বলেছি যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন আর হোল দুটো জিনিস থাকতে পারে এবং সেটা কিভাবে জেনারেট হয় আমি ভালোভাবে তোমাদের ইজিলি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। তো এই সেমিকন্ডাক্টরটার মধ্যে দেখো ইলেকট্রনও আছে, এটা হচ্ছে হোল এই লালগুলো, আর এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনও আছে, হোলও আছে। এবার আমি বলেছিলাম যে বন্ড, কোভ্যালেন্ট বন্ড ছিল এরকম, এই কোভ্যালেন্ট বন্ডটা যখন ব্রেক হচ্ছে, কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক হলে তখন ইলেকট্রন আর হোল তৈরি হচ্ছে, তাই তো? তাহলে ইলেকট্রন, ধরো এদিকে একটা ইলেকট্রন ছিল আর এই ইলেকট্রনটা বেরিয়ে গেল, ইলেকট্রনটা বেরিয়ে গেলে এখানে যদি চলে আসে তাহলে এই জায়গাটা একটা হোলের সৃষ্টি হবে, এটাই বলেছিলাম। তাহলে দেখো একটা বন্ড ব্রেক হলে কিন্তু একটা ইলেকট্রন আর একটা হোল তৈরি হয়। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার? তাহলে একটা বন্ড ব্রেক হলে যদি একটা ইলেকট্রন আর একটা হোল তৈরি হয়, তার মানে যত সংখ্যক বন্ড ব্রেক হবে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আর ইকুয়াল নাম্বার অফ হোল তৈরি হবে। এটা খুব ইজি তোমাদের কাছে, তাই তো? এই ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে দেখো এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটার মধ্যে কিন্তু আমি দেখো সমান সংখ্যক ইলেকট্রন আর সমান সংখ্যক হোল ড্র করেছি। ঠিক আছে, দেখো এখানে মোটামুটি ইকুয়াল নাম্বার অফ হোল আর ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আছে, তার মানে এটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এবার দেখো আমি এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে একটা জায়গায় আর্সেনিক ডোপ করেছি। তোমরা আগের ক্লাসে ডোপিং দেখে এসছো অলরেডি, যে ডোপিং কি জিনিস এবং কোন এলিমেন্ট ডোপ করলে কোন টাইপের, মানে এন টাইপ না পি টাইপ, কোন টাইপের সেমিকন্ডাক্টর তৈরি হয় সেটা আগের দিনই ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে দেখো আর্সেনিক ডোপ করেছি একটাতে, আর একটাতে অ্যালুমিনিয়াম ডোপ করেছি। আমি আগের দিনে বলেছিলাম আর্সেনিক ডোপ করলে কি হয়, তোমরা আগের ক্লাসে দেখেছো যে আর্সেনিক ডোপ করলে যেহেতু যোজ্যতা 5, তাই জন্য কিন্তু এন টাইপ হবে। রাইট? আর অ্যালুমিনিয়াম যদি ডোপ করি তাহলে কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টর হবে। তাহলে এই অবধি ক্লিয়ার? এবার দেখো এই এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর, এদের তো বন্ড ব্রেক আছে। যদি আমি ডোপ না করতাম তাহলেও কিন্তু কিছু পরিমাণ ইলেকট্রন কিছু পরিমাণ হোল থাকতো, কারণ সেটা আগের থেকে অলরেডি ছিল ওর মধ্যে। তাহলে কিছু পরিমাণ ইলেকট্রন আর কিছু পরিমাণ হোল অলরেডি কিন্তু এই এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরে আছে। তাহলে অলরেডি আছে এবং তার সাথে আমি ডোপিং অ্যাড করছি। ওকে, তাহলে ডোপিংয়ের ফলে আমরা যে ইলেকট্রন হোলগুলো ছিল তার মধ্যে আরও কিছু এক্সট্রা ইলেকট্রন আর এক্সট্রা হোল অ্যাড করে দিলাম। তাহলে এন টাইপের ক্ষেত্রে আমি কি করলাম, এক্সট্রা ইলেকট্রন অ্যাড করলাম, তাই? ঠিক আছে, আর যখন পি টাইপ তখন কিন্তু আমি এক্সট্রা হোল ডোপ করলাম। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে যখন আমি এক্সট্রা ইলেকট্রন ডোপ করছি তার মানে কি আমার হোলের যে সংখ্যা তার থেকে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। দেখো আমি এখানে কিন্তু সেটাই এঁকেছি, দেখো এই কালো ডটগুলো হচ্ছে, এই ডটগুলো এগুলো হচ্ছে ইলেকট্রন। তার মানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে, হোল মাত্র দেখো দুটো আর ইলেকট্রন কিন্তু অনেকগুলো, এখানে 6টা 7টা 3টে 10টা, তাহলে 10টা ইলেকট্রন 2টো হোল। ঠিক আছে, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এঁকেছি। এটা নাম্বারটা কিন্তু অনেক ডিফার করে যায়, মানে ধরো 10⁶ হোলের ক্ষেত্রে একটা মাত্র 10⁶ ইলেকট্রনের ক্ষেত্রে একটা মাত্র হোল থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো এইটা জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য। কিন্তু এটা ক্লিয়ার যে এন টাইপের ক্ষেত্রে তার মানে ইলেকট্রন বেশি থাকে, হোল কম থাকে। ক্লিয়ার? আর পি টাইপের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটবে, কারণ অবভিয়াস যে পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন হোল সমান ছিল। ঠিক আছে, সেখানে আমি কিছু হোল অ্যাড করে দিলাম, তাহলে আমার
ইলেকট্রন যা ছিল হোল তাই ছিল, আমি কিছু হোল অ্যাড করলাম মানে হোলের সংখ্যা বেড়ে গেল। তাহলে দেখো এখানে আমি হোলের সংখ্যা বেশি এঁকেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আসবে মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার বা সংখ্যালঘু আর সংখ্যাগুরু যে বাহক। ঠিক আছে, মানে এদের মধ্যে তো দুটো টাইপের কারেন্টই থাকবে, দুটো টাইপ, মানে ইলেকট্রনের জন্য কারেন্ট থাকবে, হোলের জন্য কারেন্ট থাকবে। আমি আগের ক্লাসে এটা বলেছি। তাহলে কোন কারেন্টটা বেশি হবে বা কে বেশি কারেন্ট ক্যারি করবে সেটার জন্য কিন্তু এই মেজরিটি বা মাইনরিটি ক্যারিয়ারটা আসে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়, অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে দেয় যে এন টাইপ বা পি টাইপের ক্ষেত্রে মেজরিটি বা মাইনরিটি ক্যারিয়ার কোনটা সেটা লেখো। তো দেখো এন টাইপের ক্ষেত্রে তাহলে আমার যেটা বেশি আছে সেটা মেজরিটি, সংখ্যাগুরু, তাই তো? তাহলে এন টাইপের ক্ষেত্রে মেজরিটি হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? আর মাইনরিটি হচ্ছে হোল। তাহলে এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ইলেকট্রন, মাইনরিটি হোল। আর পি টাইপের ক্ষেত্রে এক্স্যাক্টলি অপোজিট, মেজরিটি হচ্ছে হোল আর মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা বুঝবো যে ডোনার আর অ্যাকসেপ্টার এলিমেন্ট বলতে কি বুঝি, মানে দাতা আর গ্রহীতা। ঠিক আছে, এরকম দুটো এলিমেন্ট হয়। এই দুটো এলিমেন্ট বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখব। তো দেখো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ধরো আমার একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আছে। আগের দিন আমি ডোনার লেভেল আর অ্যাকসেপ্টার লেভেল কিন্তু বুঝিয়েছিলাম, রাইট? তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি ডোপ করি? আর্সেনিক বা ফসফরাস। এ কি করে? এই আর্সেনিক বা ফসফরাসটা ধরো সিলিকনের মধ্যে ডোপ করলাম, সিলিকনকে একটা ইলেকট্রন, ধরো এর একটা ইলেকট্রন আছে সেটা দিয়ে দেয়, তাই তো? 5টা ইলেকট্রন থাকে, 4টে ইলেকট্রন বন্ড ফর্ম করে আর একটা ইলেকট্রন এক্সট্রা থাকে। তাহলে কি করলো? আর্সেনিক বা ফসফরাস ইলেকট্রনটা ডোনেট করলো। ক্লিয়ার? এটাকে ডোনেট করলো। তাহলে এই আর্সেনিক বা ফসফরাস এদেরকে বলা হয় দাতা মৌল বা ডোনার এলিমেন্ট। ঠিক আছে? আর অ্যাকসেপ্টার এলিমেন্ট কোনটা? ধরো আমি পি টাইপ নিলাম। ওকে, তো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি কি ডোপ করি? অ্যালুমিনিয়াম অথবা বোরন, এদের যোজ্যতা দিন। এবার অ্যালুমিনিয়াম বোরনের ক্ষেত্রে কিন্তু কি করে? একটা ইলেকট্রন, ধরো সিলিকন আছে, সিলিকনের 4টে ইলেকট্রন আছে, এই 4টে ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামে যাওয়ার একটা জায়গা থাকে, কারণ অ্যালুমিনিয়ামে 3টে ইলেকট্রন আছে, একটা ফাঁকা জায়গা আছে। তার মানে অ্যালুমিনিয়াম সিলিকনের ইলেকট্রনকে কিন্তু নিয়ে নিতে পারে, তার মানে কি? অ্যাকসেপ্ট করছে। ক্লিয়ার? তাহলে এই দুটো এলিমেন্টকে, এই যে অ্যালুমিনিয়াম বোরন, এদেরকে বলা হয় অ্যাকসেপ্টার এলিমেন্ট। তাহলে এদেরকে বলা হয় অ্যাকসেপ্টার। ক্লিয়ার? তাহলে ডোনার এলিমেন্ট কাকে বলা হয়, অ্যাকসেপ্টার এলিমেন্ট কাকে বলা হয়, তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে যে পি টাইপ আর এন টাইপ যে সেমিকন্ডাক্টর, এই দুটোর ক্ষেত্রে দেখো আমরা বলছি এক্সট্রা ইলেকট্রন চলে এলো। আমরা তো বলছি যে এন টাইপের ক্ষেত্রে কি একটা এক্সট্রা ইলেকট্রন আসছে, এক্সট্রা ইলেকট্রন, তাই? আর পি টাইপের ক্ষেত্রে একটা এক্সট্রা হোল আসছে। এটা তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে এই এক্সট্রা ইলেকট্রন যখন চলে আসছে, ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, আর হোলের চার্জ কি? পজিটিভ। তাহলে ইলেকট্রন যদি এক্সট্রা আসে, তার মানে এটা মনে হতে পারে না যে ওই যে সেমিকন্ডাক্টরটা, ধরো এই যে সেমিকন্ডাক্টরটা, এই সেমিকন্ডাক্টরতে যদি আমি আর্সেনিক বা ফসফরাস ডোপ করি তাহলে এটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। আর্সেনিক বা ফসফরাস ডোপ করলে কি হবে? ইলেকট্রনগুলো এখানে এক্সট্রা ইলেকট্রন আসবে, তাহলে নেগেটিভলি চার্জ। কিন্তু সেমিকন্ডাক্টর কোনোদিন কিন্তু চার্জড হয় না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং এটা খুব ভালো করে ক্লিয়ারলি বোঝো। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বারবার দেয় যে সেমিকন্ডাক্টর কি চার্জ, মানে তড়িৎযুক্ত নাকি নিস্তড়িৎ। তো মনে রাখবে যে কোনো সেমিকন্ডাক্টর, সেটা ইন্ট্রিনজিক হোক এক্সট্রিনজিক হোক, এগুলো কিন্তু নিস্তড়িৎ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? তো নিস্তড়িৎ কেন? কারণ দেখো আমরা বলছি এক্সট্রা ইলেকট্রন এলো, ঠিক আছে, কিন্তু সেই এক্সট্রা ইলেকট্রনটা তো আর্সেনিকের মধ্যেই ছিল, মানে আর্সেনিকের 5টা ইলেকট্রন আছে, সেই 5টা ইলেকট্রনেই আমি ডোপ করলাম। এবার ওই যে এক্সট্রা ইলেকট্রন বলছি, তার জন্য কিন্তু আর্সেনিকের নিউক্লিয়াসে একটা এক্সট্রা প্রোটনও আছে, তাই তো? আর্সেনিকের 5টা প্রোটন আর 5টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে 5টা ইলেকট্রন আর 5টা প্রোটন। তাহলে সেমিকন্ডাক্টরের মধ্যে আমি যখন আর্সেনিক ডোপ করলাম, আর্সেনিকের ইলেকট্রনটা চলে গেল, কিন্তু সেই ইলেকট্রনটার চার্জটাকে নিস্তড়িত করার জন্য আর্সেনিকের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে। ক্লিয়ার? তাহলে সেই প্রোটনটা যেহেতু আছে, তাহলে কিন্তু কোনো চার্জ, এক্সট্রা চার্জ থাকবে না। তার মানে
যে কোনো সেমিকন্ডাক্টর, সেটা নিস্তড়িৎ মানে ইন্ট্রিনজিক হোক এক্সট্রিনজিক হোক, দুটো সেমিকন্ডাক্টর কিন্তু নিস্তড়িৎ, সেমিকন্ডাক্টর কিন্তু চার্জ হয় না। এই ব্যাপারটা ক্লিয়ার? তো নেক্সট আমরা দেখব যে সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট এর এক্সপ্রেশন কি। ঠিক আছে, এটাও তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় ডেরিভেশন দেয়, যে কারেন্ট বা কারেন্ট ডেনসিটি, বা আরও দেখবে তোমরা এইখান থেকে আসবে মোবিলিটি বা সচলতা, এই টার্মগুলো বলতে কি বোঝায়। তো দেখো, আমরা যে কোনো একটা কন্ডাক্টর, ধরো কপার বা অ্যালুমিনিয়াম, এই যে কন্ডাক্টরগুলো আছে, এই কন্ডাক্টরের মধ্যে কিন্তু কারেন্ট সমান কি হয়? কারেন্ট সমান হয় জে ইন্টু এ। যে মানে কি? যেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি, মানে কারেন্ট ঘনত্ব, প্রবাহ ঘনত্ব। তো প্রবাহ ঘনত্বের সাথে যদি আমি এরিয়া গুণ করে দিই, তাহলে আমি প্রবাহ পেয়ে গেলাম। তাহলে আই সমান হচ্ছে জে মাল্টিপ্লাইড বাই এ। এবার দেখো, এই জে মাল্টিপ্লাইড বাই এ, তো এই জে মাল্টিপ্লাইড বাই এ এর মধ্যে জে সমান হচ্ছে এন ই ভি মাল্টিপ্লাইড বাই এ। এনটা কি? এই যে এন, এই এনটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি। ঠিক আছে, ইলেকট্রনের ঘনত্ব। ইটা কি? ইলেকট্রনিক চার্জ। আর ভিটা হচ্ছে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি। এটা আশা করি তোমরা প্রবাহ তড়িতে বা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছো, যেখানে ওহমস ল পড়েছিলে কি, তাই তো? আচ্ছা, তো এবার দেখো, আমি তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে বা যেটা পরিবাহী, সেই পরিবাহীর কিন্তু ক্ষেত্রে আমরা কারেন্টের এক্সপ্রেশনটা জানি। ওকে, আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি হয় দেখব। তো দেখো, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু শুধু ইলেকট্রন না, ইলেকট্রন হোল দুজনেই কারেন্ট ক্যারি করে, তাই তো? দুজনেই প্রবাহতে হেল্প করে। তাহলে নিশ্চয়ই এই দুজনের কন্ট্রিবিউশন থাকবে বা অবদান থাকবে কারেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা দুজনের কন্ট্রিবিউশনটাই লিখব। এবার ধরে নাও যে এটা আমার একটা, এই যে আমার একটা সেমিকন্ডাক্টর। ওকে, এই সেমিকন্ডাক্টরের ইলেকট্রনটা দেখো এইদিকে যাচ্ছে, আর হোলটা দেখো এইদিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন যদি এইদিকে যায়, তার মানে কি? ইলেকট্রনের জন্য কারেন্ট কোন দিকে হবে? এদিকে। ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিকে কারেন্ট হয়, তার মানে ইলেকট্রন যদি এদিকে যায় তার অপোজিট দিকে এদিকে কারেন্ট হবে। ক্লিয়ার? আর হোলটা কোন দিকে যাচ্ছে? এইদিকে, তার মানে হোলের দিকেই কারেন্ট হবে, এদিকেই কারেন্ট হবে। তাহলে ইলেকট্রনের জন্য কারেন্ট আর হোলের জন্য কারেন্ট কিন্তু এই দিকেই হচ্ছে। ওকে, তো আমি দেখো এই সেমিকন্ডাক্টর একটা ব্যাটারির সাথে জুড়ে দিয়েছি, তাহলে এই দিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার? এই কারেন্টটার অ্যামাউন্ট কত হবে? তো ধরে নিলাম যে এখানে এই সেমিকন্ডাক্টরটার মধ্যে আমার হোলের ঘনত্ব হচ্ছে পি, যেমন ইলেকট্রনের এখানে ঘনত্ব ছিল এন, সেরকম হোলের এখানে ঘনত্ব হচ্ছে পি, আর ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে এন। এনই থাকবে। ঠিক আছে, তাহলে আমার দুটো দেখো আলাদা হয়ে যাবে, এবং চার্জ কিন্তু দুটোর জন্য সেম, দুটোরই চার্জ কিন্তু ই। ঠিক, তাহলে আমার এই এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? ই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ধরো ই এসসি, আই এসসি মানে আই সেমিকন্ডাক্টর, তাহলে ই মানে হচ্ছে চার্জ, আমি কমন নিলাম, এন ভি, এটা হচ্ছে ভি ইলেকট্রন। ক্লিয়ার? মানে ইলেকট্রনের জন্য ভেলোসিটি, আর হোলের ভেলোসিটি আলাদা হবে, ই এন ভি প্লাস ই পি ভি এইচ, এটা মাল্টিপ্লাইড বাই এ। এই যেটা ক্লিয়ার? তাহলে আমার আগে একটা টার্ম ছিল, শুধু একটা টার্ম ছিল, এখন আমার কিন্তু দুটো টার্ম, একটা ইলেকট্রনের জন্য, একটা হোলের জন্য, আর তার সাথে আমি এরিয়া গুণ করেছি। এবার দেখো এখানে, দেখো ই আর ই এটাও কমন নেওয়া যাবে, তাহলে আমি ই এ কমন নিলাম, ভেতরে আমার পড়ে রইল এন ভিই প্লাস ই এই পি ভি এইচ। ক্লিয়ার? এটা আমার ভেতরে ব্র্যাকেটের মধ্যে রইল। দেখো, আমার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর যখন, তখন কিন্তু কারেন্ট হোলের যে সংখ্যা আর ইলেকট্রনের জন্য সংখ্যা সেটা সমান। তাহলে তখন ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটা আমি শর্টে লিখলাম, ওকে, সেমিকন এসসি। তাহলে ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর এন ইকুয়ালস টু পি। এটা ঠিক আছে? এটা ক্লিয়ার যে এন ইকুয়ালস টু পি, কারণ হোলের কনসেন্ট্রেশনের সমানই হবে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, হোল আর ইলেকট্রনের সংখ্যা সমান যখন আমি কোনো ডোপিং করিনি। তাহলে এন ইকুয়ালস টু পি, যদি তাই হয় তাহলে ই এ আমি ধরে নিলাম এটা সমান এন আই। এন আই মানে কি? এন সাফিক্স আই মানে এন ইন্ট্রিনজিক। তাহলে এটা হবে আমার ই এ এন আই ইন্টু ভিই প্লাস ভিএইচ। ঠিক আছে, ভিই প্লাস ভিএইচ। এদিকটা আমার কি ছিল? আই ছিল, আই ছিল, এদিকটা আমার আই। তাহলে আমি এইটাকে লিখতে পারি জে ইন্টু এ
মানে কারেন্ট ডেন্সিটি ইন্টু এরিয়া, যেটা আমি একটু আগে বললাম, সেটা সমান হবে ইএ এনআই ভিই প্লাস ভিএইচ। এই অবধি ক্লিয়ার? এবার দেখো এদিকে যে ক্যান্সেল হয়ে যাবে, এখানে যে এই এ ক্যান্সেল হয়ে যাবে, এ আর এদিকে এরিয়া ক্যান্সেল। তাহলে আমি কি পাবো দেখো, তাহলে দেখো পাবো জে সমান এনআই ইন্টু ভিই প্লাস ভিএইচ। ঠিক আছে, পরের পাতায় যাই। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে জে সমান এনআই ইন্টু ভিই প্লাস ভিএইচ। ওকে, এনআই সমান ভিই, এনআই ইন্টু ভিই প্লাস ভিএইচ, এটা হচ্ছে আমার জে এর এক্সপ্রেশন। আচ্ছা, এবার জে সমান কিন্তু আবার দেখো কি হয়, জে সমান সিগমা ই। সিগমা হচ্ছে কি কন্ডাক্টিভিটি, আর ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই রিলেশনটাও কিন্তু আশা করি তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছো। যদি এই রিলেশনটা তোমরা পড়ে না থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই পরের দিন ক্লাসের শুরুতে কিন্তু এই রিলেশনটা তোমাদেরকে করে প্রুভ করে দেখিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। আজকের জন্য আমি অ্যাজিউম করে নিলাম যে তোমরা এটা পড়েছো অলরেডি। তাহলে এটা সমান সিগমা ই। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো, সিগমা সমান পাবো এনআই ইন্টু ভিই বাই ই ক্যাপিটাল ই প্লাস ভিএইচ বাই ক্যাপিটাল ই। এটা পাবো তো? এই কোয়ান্টিটিটাকে একটা নতুন জিনিস নাম দিচ্ছি, দেখো মিউ ই প্লাস মিউ এইচ। আমি এক্ষুনি বলবো এই মিউটা কি। তাহলে কি পেলাম, এনআই ইন্টু মিউ ই প্লাস মিউ এইচ। দেখো এখানে একটা ই হবে, ঠিক আছে, ই ছিল একটা, আমি লিখতে ভুলে গেছিলাম। তাহলে ই এনআই মিউ ই প্লাস মিউ এইচ, এটা আমার হচ্ছে সিগমা। সিগমা মানে কি কন্ডাক্টিভিটি, তাই তো? আমি বললাম এই জিনিসটা, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি। এই কন্ডাক্টিভিটি তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছো, এটা হচ্ছে কন্ডাক্টিভিটির এক্সপ্রেশন। তাহলে দেখো এর মধ্যে ইটা আমরা জানি ইলেকট্রনিক চার্জ, এনআইটা আমরা জানি যে হোল আর ইলেকট্রনের কনসেন্ট্রেশন। এখানে দুটো নতুন জিনিস আমি লিখেছি, একটা হচ্ছে মিউ ই, একটা মিউ এইচ। এইগুলোকে বলা হয়, এই যে দুটো টার্ম, এগুলোকে বলা হয় মোবিলিটি। কি বলা হয়? মোবিলিটি বা সচলতা। তার মানে বেসিক্যালি এটা দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে একটা ইলেকট্রন বা একটা হোল কতটা সচল, মানে কত ইজিলি মুভমেন্ট করতে পারে। ঠিক তো? আমরা যেমন ইয়াং এজে যখন কম বয়স থাকে, যেমন তোমাদের বয়স, ঠিক আছে, খুব তাড়াতাড়ি দৌড়তে পারবে, ছুটতে পারবে, এদিক ওদিক যেতে পারবে। কিন্তু ধরো বৃদ্ধ যাদের বয়স হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি মুভ করতে পারে না, তাই তো? তাহলে বৃদ্ধরা কম সচল এবং তোমরা যারা ইয়াং তারা কিন্তু বেশি সচল। এটার সাথে এটা কিন্তু অনেকটা মিল আছে। তাহলে এখানে দেখবো আমরা যে ইলেকট্রনের সচলতা মানে মিউ ই আর মিউ এইচ হোলের সচলতা, এই দুটো কি সেম না ডিফারেন্ট? তো তোমরা একটু পরে এখন দেখতে পাবে যে এই দুটো কিন্তু ডিফারেন্ট। হোলের সচলতা আর ইলেকট্রনের সচলতা কিন্তু এক নয়। তো আমরা একটু দেখে নিই যে সচলতার তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো বা ডেফিনেশন। তাহলে মিউ ই সমান কি ভিই বাই ই। এই ভিটা কিন্তু ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি। তাহলে দেখো ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তাহলে আমরা যদি সংজ্ঞা বলি তাহলে এই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্যে, যেটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্যে কতটা সচল হচ্ছে সেটাই হচ্ছে তার মোবিলিটি। কতটা স্পিড বাড়ছে বা ভেলোসিটি বাড়ছে সেটাই তার মোবিলিটি, সেটাই বোঝাচ্ছে। ভিই বাই ই মানে কি, ই বাড়ালে কতটা ভি বাড়বে, ঠিক তো? তাহলে ই কতটা বাড়ালাম তার জন্য কতটা ভি বাড়লো, সেটাই ডিনোট করে কি মোবিলিটি। তো মোবিলিটি আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। মোবিলিটির সংজ্ঞাটা কিন্তু এক্সাক্ট সংজ্ঞাটা একটু বই থেকে ভালো করে পড়ে নেবে। তা আর মিউ এইচ সমান কি হবে এখানে? মিউ এইচ সমান আমরা দেখো ভিএইচ বাই ক্যাপিটাল ই, ঠিক আছে? এবার এখানে মিউ ই আর মিউ এইচ এই দুটো কিন্তু ইকুয়াল নয়। তাহলে মিউ এইচ নট ইকুয়ালস টু মিউ ই, দুটো কিন্তু ইকুয়াল নয়, ঠিক আছে? এবার তার কারণটা একটু আমরা বুঝবো যে কেন মিউ ই আর মিউ এইচ ইকুয়াল নয়। তা আমরা আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি যে ইলেকট্রন যখন আছে, এই ইলেকট্রনটা যদি চলে যায় সেখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়। তাহলে ধরো পরের ক্ষেত্রে ইলেকট্রনটা এখানে, তাহলে ইলেকট্রনটা যে স্পিডে মুভ করছে সেই স্পিডেই হোলটার মুভ করার কথা। দেখো ইলেকট্রনটা এখান থেকে এখানে যে স্পিডে গেল, হোলটাও তো সেই স্পিডে এখানে আসার কথা। তাহলে তাদের ভেলোসিটি সেম হওয়ার কথা, কিন্তু আমি বলছি ভেলোসিটি ডিফারেন্ট। এটা কেন? একটু ভালো করে মন দিয়ে বোঝো।
এই ভেলোসিটিটা, দেখো ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে, জিনিসটার মাস, ঠিক আছে? তাহলে এম যে এই মাসটার উপর ডিপেন্ড করে। এবার তোমরা বলবে স্যার ইলেকট্রন তো একটা পার্টিকেল, ইলেকট্রনের মাস আমরা বুঝলাম, ইলেকট্রনের মাস কত হয় এসআই ইউনিটে 9.1 × 10⁻³ কিলোগ্রাম, এটা তোমরা জানো। কিন্তু হোল তো একটা ইমাজিনারি কাল্পনিক জিনিস, তাহলে তার কি করে মাস আমরা বুঝবো? ঠিক আছে, তো তারও কিন্তু একটা কাল্পনিক মাস আছে। এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের মাসটা কিন্তু এম দিয়ে ডিনোট করা হয় না, সেটাকে বলা হয় এম এফেক্টিভ, ঠিক আছে, বা এফেক্টিভ মাস, মানে কার্যকরী ভর বলা হয়। ঠিক আছে, তাহলে শুধু ভর কিন্তু না, মনে রাখবে এটাকে বলা হয় কার্যকরী ভর। তো এই কার্যকরী ভরটা কিন্তু ইলেকট্রনের কম হয়, তাহলে এমই যেটা সেটা কিন্তু লেস দেন এমএইচ। বোঝা গেল? তাহলে এমই যদি লেস দেন এমএইচ হয়, তার মানে কি ভিই গ্রেটার দেন ভিএইচ হবে। কারোর যদি ভর কম হয়, একই যদি মোমেন্টাম থাকে, তাহলে কিন্তু ভেলোসিটি, যার ভর কম তার বেশি ভেলোসিটি হবে। তাহলে ইলেকট্রনের বেশি ভেলোসিটি, তুমি বুঝতেই পারছো। তাই ভেলোসিটি যদি ইলেকট্রনের বেশি হয় বা ভি গ্রেটার দেন যদি ভিএইচ হয়, তাহলে অবশ্যই কিন্তু মিউ ই গ্রেটার দেন মিউ এইচ হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো ইলেকট্রনের মোবিলিটি কিন্তু বা সচলতা কিন্তু হোলের থেকে বেশি। এটাও কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন দিতে পারে যে কার সচলতা বেশি এবং কেন। এবার একটা কনসেপ্ট আমরা বুঝবো যে আমরা এতক্ষণ কন্ডাক্টিভিটি কি লিখলাম, ই এনআই ইন্টু মিউ ই প্লাস মিউ এইচ। তাহলে এটা আমার কন্ডাক্টিভিটি ফর এন ইন্ট্রিনজিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, বেশ। এবার দেখো মিউ ই আর মিউ এইচ এই দুটো মোবিলিটি বা সচলতা বললাম। তো ধরো সেমিকন্ডাক্টরটার তাপমাত্রা আমি বাড়াতে শুরু করলাম। আমরা কিন্তু জানি যে সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বা টেম্পারেচার যদি বাড়ানো হয়, তাহলে কি হবে, কোভ্যালেন্ট বন্ডগুলো আস্তে আস্তে বেশি করে ভাঙবে। আর যত বেশি কোভ্যালেন্ট বন্ড ভাঙবে, তোমরা জানো যে তত বেশি ইলেকট্রন আর হোল তৈরি হবে। ঠিক তো? তাহলে যত বেশি ইলেকট্রন হোল তৈরি হবে, তত বেশি কারেন্ট ফ্লো করবে, তাহলে কারেন্টটা বাড়ার কথা। তাহলে ইলেকট্রনের যদি সেমিকন্ডাক্টরের টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে কিন্তু কারেন্ট প্রবাহ বেড়ে যাবে। কি ঠিক? এটা ঠিক আছে। কিন্তু একটা মজার জিনিস দেখো এখানে, এই মিউ ই যে কোয়ান্টিটিটা, এই যে কোয়ান্টিটি একটা মিউ ই আর মিউ এইচ, দেখো ধরো এই সেমিকন্ডাক্টরটার মধ্যে সাপোজ এখানে একটা সেমিকন্ডাক্টর আছে, একটা ইলেকট্রন আছে শুধু। ধরো তোমরা ওহমস ল তো এই জিনিসটা একটু পড়েছিলে। তো এই ইলেকট্রনটা এখানে এরকম ভাবে এগোয়, তাই তো, এরকম র্যান্ডামলি এগোতে থাকে, এবং যেটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। এটা তোমরা পড়েছিলে। তাহলে ইলেকট্রনটা সোজাসুজি কিন্তু যায় না, এরকম সোজাসুজি কিন্তু যায় না, এরকম র্যান্ডমলি এগোতে থাকে, এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। এবার যদি আমি তাপমাত্রা বাড়িয়ে দিই, এই র্যান্ডমনেসটা বেড়ে যাবে, এরকম আরও যাবে। এটা কেন হয়? কারণ এই ইলেকট্রনটা আরও অন্যান্য যে ইলেকট্রন আছে তাদের সাথে ধাক্কা খাবে। তাহলে একটা ইলেকট্রন গেল ধাক্কা খেলো, গেল ধাক্কা খেলো, ঠিক আছে, এখানে ধাক্কা খেলো, এখানে ধাক্কা খেলো, এরকম ধাক্কা খেতে খেতে এগোবে। তো যদি ইলেকট্রনটা ধাক্কা খেতে খেতে এগোয়, তখন কি হবে, ওর ভেলোসিটি কমতে থাকবে আরও। তার মানে কি, আমি টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ালে ভেলোসিটি কমে যাচ্ছে, যার জন্যে কন্ডাক্টর বা পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কি হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাই তো। তাহলে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স বেড়ে যায়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি কি বলছি, টেম্পারেচার বাড়ালে কারেন্ট বেড়ে যাচ্ছে, তাহলে কেমন একটা উল্টো মনে হচ্ছে, গুলিয়ে যাচ্ছে। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এটা ঠিক যে মোবিলিটি কমে যায়, এই যে মোবিলিটি মিউ এইচ বা মিউ ই, এটা টেম্পারেচার বাড়ালে কিন্তু কমে যায়, এটা একদম ঠিক। কিন্তু দেখো এর মধ্যে এনআই টার্মটাও আছে। এনআই মানে কি, হোল বা ইলেকট্রনের কনসেন্ট্রেশন। ওকে, তাহলে টেম্পারেচার ধরো আমি টেম্পারেচার যখন বাড়াচ্ছি, তখন এটা ঠিক যে মিউ ই আর মিউ এইচ এই দুটো কোয়ান্টিটি কমে যাবে, এটা একদম রাইট, ঠিক আছে। কিন্তু টেম্পারেচার বাড়ালে এটাও তো হবে, এনআই যে কোয়ান্টিটিটা সেটা বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে দুটো কোয়ান্টিটি, মানে এই দুটো কোয়ান্টিটি কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে সচলতা কমে গেলে কারেন্ট কমে যাবে। কিন্তু আবার এনআইটা বেড়ে যাচ্ছে, আবার এনআই বাড়লে কারেন্ট বাড়বে। তাহলে যেটা ডমিনেট করবে, যার ক্ষমতা বেশি, ধরো টেম্পারেচার বাড়ালে আমার এনআই যতটা বাড়ছে,
তার থেকে খুব অল্প পরিমাণে মিউ এইচ কমছে। ওকে, মানে দুজনের রেসারেসি হচ্ছে। এই রেসারেসিতে যে জিতবে অবশ্যই তার কন্ট্রিবিউশন বেশি থাকবে, তাহলে এই রেসারেসিতে কিন্তু এনআই জিতে যায়। তার মানে কি, মানে টেম্পারেচার বাড়ালে এনআই এর বৃদ্ধিটা অনেক বেশি হয় মিউ এইচ যতটা কমে তার তুলনায়। তার সেই জন্য কিন্তু টেম্পারেচার বাড়ালে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেড়ে যায়। এই ব্যাপারটাও ক্লিয়ার। এটাও কিন্তু দু একবার তোমাদের বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোয়েশ্চেন সেখানে কিন্তু দিয়েছে। দেখো আজকে লাস্ট আমরা দেখব ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন বা ভর ক্রিয়ার সূত্র। ঠিক আছে, এটা কেন এসছে আবার আমি ওই একই এক্সপ্রেশন একবার লিখি, কন্ডাক্টিভিটি ইএনআই মিউ ই প্লাস মিউ এইচ। এটা ক্লিয়ার। কিন্তু দেখো এই যে ইকুয়েশনটা আমি লিখেছি এটা কিন্তু শুধুমাত্র ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেই ভ্যালিড। কারণ কি, কারণ এই যে এনআই কোয়ান্টিটিটা, এনআইটা কি, এনআইটা হচ্ছে ইলেকট্রন বা হোলের ঘনত্ব, সেটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে। অবিশুদ্ধ বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তার মানে অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে অন্য কোনো ইকুয়েশন লাগবে। তো সেখানে আমার কি করতে হবে, সেখানে কিন্তু এই ইকুয়েশনটা পুরোপুরি এন মিউ ই প্লাস পি মিউ এইচ এটা করতে হবে। কারণ এন আর পি আলাদা হয়ে গেল। তখন যখন বিশুদ্ধ পরিবাহী ছিল তখন এন ইকুয়ালস টু পি ছিল। এন ইকুয়ালস টু পিটা কিন্তু যখন আমি এন টাইপ বা পি টাইপ করে দেবো তখন কিন্তু আর এন ইকুয়ালস টু পি থাকবে না। কারণটা আমি তোমাদেরকে এখানে বলেছি। এই জায়গাটায় দেখো আমি ভালো করে বললাম যে যখন আমি এন টাইপ ডোপ করবো বা আবার পি টাইপ ডোপ করবো, আমার ইলেকট্রনের সংখ্যা দেখো বেড়ে গেছে, এখানে দেখো হোলের সংখ্যা বেড়ে গেছে। তার মানে এখানে এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বেশি, পি টাইপের ক্ষেত্রে হোল সংখ্যা বেশি। তাহলে একটাতে এন গ্রেটার দেন পি, তাহলে এন টাইপের ক্ষেত্রে এন গ্রেটার দেন পি, আর পি টাইপের ক্ষেত্রে এন লেস দেন পি বা পি গ্রেটার দেন এন। ওকে, এটা ক্লিয়ার। তার মানে এখানে যখন আমি এন টাইপ করব, এন টাইপের ক্ষেত্রে এন গ্রেটার দেন পি আর পি টাইপের ক্ষেত্রে পি গ্রেটার দেন এন। কিন্তু এই সমস্যাটাকে মেটানোর জন্য তাহলে আমি নিশ্চয়ই এন আর পি এর ভ্যালুগুলো তোমাকে বার করতে হবে। আমি বার করব কিভাবে, সেটার জন্য নিয়ে আসা হলো ল অফ মাস অ্যাকশন। এই ল অফ মাস অ্যাকশন কি বলে? ল অফ মাস অ্যাকশন বলে দেখো যে এন আই স্কোয়ার সমান এন ইন্টু পি। ওকে, এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন বা ভর ক্রিয়ার সূত্র। এই সূত্রটাকে আমরা একটু ভালো করে বুঝে নিই। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, প্রচণ্ড ইম্পর্টেন্ট এটা। এনআইটা কি? এনআইটা হচ্ছে আমি আগেই বললাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কনসেন্ট্রেশন, মানে হোল বা ইলেকট্রনের কনসেন্ট্রেশন। আর এনটা কি? এন টাইপে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, পিটা হচ্ছে পি টাইপে হোলের কনসেন্ট্রেশন। এই নোটেশনগুলো ক্লিয়ার। তার মানে বলতে চাইছে যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি হয়, ধরো এন টাইপ করলাম বা পি টাইপ করলাম, সেখানে মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার তৈরি হলো। ঠিক আছে, তাহলে সেই মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ারকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু এনআই স্কোয়ার থাকবে। এনআই স্কোয়ারটা কিন্তু কনস্ট্যান্ট, এনআই স্কোয়ার একটা কনস্ট্যান্ট ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যেটা ছিল। তার মানে মেজরিটি আর মাইনরিটি গুণ করলে কিন্তু একটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। তো এখানে গেল আমি ইজিলি পেয়ে যাব এন সমান এনআই স্কোয়ার বাই পি और পি সমান এনআই স্কোয়ার বাই এন। তাহলে এন আর পি এই দুটোরই ভ্যালু কিন্তু এই ইকুয়েশন থেকে আমি বের করে নিতে পারবো যদি আমার অন্যটা জানা থাকে। আচ্ছা, তো এখানে কিন্তু মেজরিটি যে কোনো একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেই কিন্তু আমি এটা বের করেছি, মানে হয় এন টাইপ নয় পি টাইপ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। এটাও আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। বুঝে নিই যে এটা কেন এরকম হচ্ছে, এন আর পি মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্ট কেন থাকছে। দেখো, যে কোনো একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, ধরো একটা সেমিকন্ডাক্টর আছে আমার এখানে, যে কোনো একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমার ধরো মেজরিটি হচ্ছে এন আর মাইনরিটি হচ্ছে পি। আমি ওই ছবিটাতেই যাই। ধরো এইটা মেজরিটি হচ্ছে এন এবং মাইনরিটি হচ্ছে পি। প্রথমে কিন্তু আমার সমান সমান ছিল, এরকম ইন্ট্রিনসিক ছিল।
আমি যখন ডোপ করলাম, ধরো ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, ওকে। তো ইলেকট্রনের সংখ্যা যে বেড়ে গেল, তার মধ্যে থেকে কিছু ইলেকট্রন কি হবে, এই হোলগুলো অকুপাই করবে। তাহলে কিছু ইলেকট্রন হোলগুলোকে অকুপাই করবে, তার ফলে কি হবে, হোলের সংখ্যা কমে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি যখন ইন্ট্রিনসিক ছিল তখন ইকুয়াল নাম্বার ছিল, যখন এন টাইপ করলাম ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, সেই ইলেকট্রনগুলো এই হোলগুলোকে কিন্তু কিছু হোলকে অকুপাই করে নেবে। তার মানে ইলেকট্রন সংখ্যা যেই বাড়লো, হোলের সংখ্যা কিন্তু কমে গেল। তাহলে ইলেকট্রনটা বাড়লো, হোলটা কিন্তু কমে গেল। তাহলে যেহেতু একটা বাড়ছে একটা কমছে, দুটো কনস্ট্যান্ট থাকছে মাল্টিপ্লিকেশন করলে, সেই জন্যেই এই মাস অ্যাকশন লটা এরকম এসছে যে এই দুটোর মাল্টিপ্লিকেশন কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো আজকের ক্লাসে এই অবধি থাক। পরের ক্লাসে আমি তোমাদের পিএন জাংশন শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর অবশ্যই এটাও জানাবে যে আগের ফরম্যাটে তোমাদের ভালো লাগছিল নাকি এই ফরম্যাটে তোমাদের ক্লাসটা ভালো লাগছে, তাহলে সেই ফরম্যাটটাতে আমি কিন্তু কন্টিনিউ করব। চলো আজকের মতো টাটা।